শেখ হাসিনার পরিবার যেখানে গেছে সেখানেও গিয়েও ওই কালচারেও বড় হইতে পারে নাই। আজকে ধরেন টিউলিপ টাকা পয়সা, আজকে দেখেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এটা ঝড়ের মতো তুফান করে উড়াই দিত। হয়তো তার জেল হবে কিনা আই ডোন্ট নো, আইন কি বলে আমি তো জানি না, কিন্তু সে প্রমাণিত হলে সে বাঁচবে না। পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে নীরব চাঁদাবাজ তার মা শেখ রেহানা, ব্যারিস্টার সুমন। প্রধানমন্ত্রী তাকে বলছে 2 হাতে কামাইলো, যে আওয়ামী লীগের সবাইকে ভাবছে অলিগার বানায় দিবে, ধনী হয়ে গেলেই আমার পার্টি শক্ত হয়ে গেল। তার পিয়ন যদি 400 কোটি টাকা হয়, তাহলে আবেদ আলীর আয় কম হয়েছে না? এই আবেদ আলীর কারণে বিশেষটাও নষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2-3 শনি ও রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকে আপনারা জানেন দুদকের পক্ষ থেকে 2টি মামলা করা হয়েছে। ব্যারিস্টার ফজলে নূর তাপস, যিনি সাবেক মেয়র এবং শেখ পরিবারের প্রথমেই কোনো সদস্যের নামে দুদকের পক্ষ থেকে মামলা করা হলো এবং এখানে হাজার হাজার কোটি টাকা পাচারের বিভিন্ন রকম তথ্য দুদকের থেকে আমরা এসেছে। সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন AFM সোলাইমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমার বাংলাদেশ এবি পার্টি। আমরা আলোচনায় যেতে চাই। এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করবো যেহেতু আপনি আছেন। আসলে আজকে আমরা দেখেছি দুদকের পক্ষ থেকে 2টি মামলা করা হয়েছে। বলা হয়েছে প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং 9 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রীর বিরুদ্ধে, এবং এ নিয়ে 2টি মামলাও করেছে দুদক। আসলে যে এর আগে আমরা দেখেছি শ্বেতপত্রে দেখা গেছে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই যে টাকার পরিমাণের এত লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, আসলে এগুলো দেশের অর্থনীতিকে কোন পর্যায়ে নিয়ে গেল? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আওয়ামী লীগের যাকে ধরে কমপক্ষে 1000 কোটি, আর যারা একটু ক্ষমতাবান ছিল তাদের কিন্তু 1000 কোটি। ফজলে নূর তাপস সম্পর্কে কথা ছিল যে কোর্টের সব বিচারে তিনি কমিশন পেতেন, অথবা সব জায়গায় বেল দিয়ে দিয়ে তাকে কোর্ট বেল দিয়ে, সে দাঁড়ালেই বেল দিত, যেহেতু সে প্রধানমন্ত্রীর আত্মীয়। হ্যাঁ, তো সুতরাং ফজলে নূর তাপসের বিরুদ্ধে যে রিপোর্ট এসেছে, হয়তো আরও খুঁজলে আরও পাওয়া যাবে, কারণ সে প্রচুর টাকা, এমনকি সিটি কর্পোরেশনে গিয়েও সে টাকার মানে টাকা যেভাবে দেখা যায় পশ, আসলে বাইরে লেখাপড়াও করছে, কিন্তু বাস্তবে কিন্তু ভিন্ন চিত্র। আপনি দেখেন হাসিনা পরিবারের সব সদস্যের ব্যাপারে, এমনকি টিউলিপ যে ব্রিটেনে জন্মগ্রহণ করছে, ব্রিটিশ মিনিস্টার, সেও আপনার $500 বিলিয়ন আপনার রূপপুর অ্যাটমিক এনার্জি কমিশন প্ল্যান্ট থেকে কমিশন খেয়েছে। তার বিচার, তার অবৈধ বাড়ি 2টে ধরা পড়ছে এখন। হ্যাঁ, এবং সে বোধহয় ট্রাভেলে পড়তে, এখন তার পার্টি ক্ষমতায় আছে, এখন সে হয়তো ওই দেশে তো কঠিন, তার তো দুর্নীতির দায়িত্বেই সে, ওইটাই দেখার জন্য সে মন্ত্রী, সেও ফেসে যাচ্ছে বলে মনে হয়। তো সুতরাং ধরেন পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে নীরব চাঁদাবাজ তার মা শেখ রেহানা, এখনো কিন্তু সে, তার বিরুদ্ধে কিন্তু এখনো মামলা হয় নাই। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একক ক্ষমতার অধিকারী, তিনি সব জায়গায় এখন, আগে মনে হয়েছে এত টাকা খায় নাই, দেখা গেছে সেই টাকা ভাগাভাগি করে দিয়েছে এবং টাকার উৎস তৈরি করেছে। আর শেখ রেহানা ছিল শুধু চাঁদাবাজি, সে টাকা খাবে, এই অবস্থা। সুতরাং আমি বলবো যে ধরেন এই যে শ্বেতপত্র করা হলো, এই সরকার শ্বেতপত্র করা হলো, দেখা গেল যে প্রতি বছর $16 বিলিয়ন করে পাচার হয়েছে, এবং টোটাল বোধহয় 24 কোটি, প্রায় 24.5 কোটি টাকা আপনার 2009 থেকে 13 সাল পর্যন্ত পাচার, 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা। তো এই যে পাচার করলো, এবং তারপরে ওই শ্বেতপত্র প্রকাশের যে কমিটি, সেই কমিটি বলছে যে একটা চোরতন্ত্র হয়েছে, মানে সব চুরি করছে, খালি চুরিই করছে, হ্যাঁ, সবাই মিলে চুরি করছে, এরকম অবস্থা। কিন্তু সরকারের তো কোনো অগ্রগতি নেই, একটা চিঠি পর্যন্ত কোথাও দেয় নেই। ধরেন সুইস ব্যাংকে টাকা বেশি যায়, সুইস ব্যাংকে একটা চিঠি পর্যন্ত দেয় নেই। হ্যাঁ, তারপর ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি পৃথিবীর ভিতরে সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে বেশি এইসব টাকা পাচারের বিরুদ্ধে তার অবস্থান, সেখানেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এছাড়া আরও প্রতিষ্ঠা, কোথাও তো কোনো কিছু নাই। টাস্কফোর্স করেছে, টাস্কফোর্স এখনও আবার টাস্কফোর্স বাড়াইছে, যে আগে আইডেন্টিফাই করবে এবং টাস্কফোর্সে
একটা একটা করে ধরবে। আরে ভাই, একটা একটা করে সবাই তো দুর্নীতি করছে, একটা একটা করে ধরবেই কবে? তাহলে তো কত বছর যাবে তো। হ্যাঁ, তো কোনো, আমার কথা হচ্ছে যে ঠিক আছে, বড় দুর্নীতি যারা করছে যেগুলা, সেগুলোর রিপোর্ট যেটা পাক, সেই রিপোর্টের তদন্ত করুক, তার রিপোর্টটা দেখ, কিন্তু সেটা দিচ্ছে না তো। একদমই কোনো অগ্রগতি নেই এই পাচার করা টাকা। কারণ আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা কিন্তু বলেছিল যে 7% যারা টাকা পাচার যদি ফরমাল চ্যানেলে আসে, তাহলে 7% ইন্টারেস্ট দিলেই টাকা বৈধ হবে। কিন্তু একটি টাকাও আসে নাই এদেশে, ওই সময় একটি টাকাও আসে নাই। কারণ টাকা তো পাচার করছে তখন আওয়ামী লীগের লোকই, আওয়ামী লীগের সরকারের ইয়ে নেই তো, একটি টাকাও তো আসে নাই। কারণ ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ী পাচার করে দিয়েছে। হ্যাঁ, আমাদের দেশের লোক সিঙ্গাপুরে বড় ধনী। হ্যাঁ, তো পাচার করার, তাদের পাচার, এস আলম টাকা পাচার করছে, এটা তো সবাই জানে। তো এস আলমের টাকাও ফেরত, এই ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে, অমুক করে, তামাক করে। এস আলমের সময় দিয়েছে, এখন এস আলম বিদেশি নাগরিক, সিঙ্গাপুরের নাগরিক, হ্যাঁ কয় যে আমার ব্যাপারে কিছু করতে পারবে না। এখন সে এই চেষ্টায় আছে, তার টাকা পয়সা আবদ্ধ করা যাবে না, সে বিদেশি নাগরিক, এই এই লাইনে ধরছে। এই প্রত্যেকটা লোক এইভাবে আপনি দেখেন, সরকারি যারা মন্ত্রী, আমলা, ব্যবসায়ী, যেগুলো চোরতন্ত্রের মধ্যে ছিল, সবার কিন্তু ডুয়েল সিটিজেনশিপ। এখন তারা ভাব ধরতেছে যে তার টাকা আটকাইতে গেলেই কবে যে আমি বিদেশি সিটিজেন, সুতরাং আমার টাকা আটকাইতে পারো না, আইন আইন বলতেছে। তো সুতরাং এই ব্যাপারে যে টাস্ক ফোর্স করছে, টাস্ক ফোর্সের এরিয়া বাড়াইছে, কিন্তু টাস্ক ফোর্সের কোনো গতি নেই। তারা নাকি চেষ্টা করতেছে, বলে আর কি, আমরা ধরে নেই চেষ্টা করতেছি, কোনো খুব ফল তো নাই। হ্যাঁ, আপনি চিন্তা করেন, এই ফৌজদারি মামলার কিছু অগ্রগতি আছে, তা নিয়ে শেখ হাসিনার ইতিমধ্যে মামলা ফাইল হয়েছে, তার গেছে। আরও কিছু লোকের যা দেখেন ফৌজদারি মামলাগুলোর কিন্তু আসামি ধরা হয়েছে, সেগুলোর কিন্তু ট্রায়াল আপনার ট্রাইব্যুনালে কিন্তু শুরু হয়েছে, এটা ঠিক। কিন্তু এই অর্থ পাচারের একটি মামলার একটি পদক্ষেপ, দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, এমনকি চিঠি পর্যন্ত দেয় নাই। আপনি সুইস ব্যাংকের টাকা দিবেন, টাকাটা আটকাবেন তো। অনেক দেশে আছে এখন, কিন্তু সুইস ব্যাংকের টাকাও কিন্তু উদ্ধার করতেছে অনেক দেশ। আমাদের দেশে কোনো প্রসেসটাই নেই। এই সরকার এসে যে প্রসেসটা নেবে, অন্তত ব্যাংকগুলোতে যেসব জায়গায় অফশোর ব্যাংক, সুইস ব্যাংক ইত্যাদি ইত্যাদি জায়গায় যে ব্যবস্থা করবে, কোনো ব্যবস্থা তো হচ্ছে না, সব কচ্ছপ গতিতে আগাচ্ছে। এই পাচার হওয়ার টাকা আসবে কবে, আসবে, আদৌ আসবে কিনা? আমার তো মনে হয় এই সরকারের সময় কোনো টাকা আসবে না, যেভাবে চলছে। এ পর্যন্ত একটা চিঠিও যেহেতু দেয় নাই, আমার মনে হয় ভরসা নেই। আপনি যেমনটি বলছেন টিউলিপ সিদ্দিকের কথা, আসলে তিনি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার কাজই হচ্ছে আসলে অর্থবাজারের ভেতরে কোনো দুর্নীতি হলে সেই বিষয়গুলো দেখভাল করা কিংবা সামাল দেয়। সেখানে তার নামেই কিন্তু একটা অভিযোগ উঠেছে যে তার বোনের নামে একটি ফ্ল্যাট দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সংশ্লিষ্ট একজন সহযোগী ওই ফ্ল্যাটটি গিফট করেছেন এবং সেখানে তিনি বসবাস করেন। আসলে এইটার ওখানে অনুসন্ধান চলছে, তবে এই ধরনের প্রমাণ পেলে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে তাদের সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের কিছু করা আছে কিনা? না, ওখানে কিন্তু টিউলিপ সিদ্দিকী কিন্তু নিজেও আর্থিক খাতে দুর্নীতির দায়িত্ব, এর আগে একটা অভিযোগ এসেছে, এখন একটা নতুন করে অভিযোগ যুক্ত হলো। আসলে এর আগে তার নিজের নামে একটা ফ্ল্যাট একটা ব্যবসায়ী দিছে। হ্যাঁ, তার তো প্রায় 3,500 ফ্ল্যাট বাড়ি আছে। হ্যাঁ, সেই প্রতিমন্ত্রী ছিল ল্যান্ডের, সে তাকে গিফট করছে। হ্যাঁ, নিশ্চয়ই হেল্প পাইছে, গিফট করছে। হ্যাঁ, তো এখন এরপরে দেখা গেছে তার বোনের নামে আর একটা পাওয়া গেল। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় ব্লাড কিন্তু যেখানেই যায় কথা একই রকম বলে। তিনি তো রাশিয়ায় গিয়ে রূপের দাম বাড়ায়া তিনি কমিশনটা খাইছে। হ্যাঁ, অথচ ব্রিটেনে, অর্থাৎ ওনার ফ্যামিলি, শেখ হাসিনার পরিবার যেখানে গেছে, সেখানেও গিয়েও ওই কালচারেও বড় হইতে পারে নাই। ব্রিটেনে জন্মগ্রহণ করেও ওখানকার মন্ত্রী হয়ে, ওখানকার জানে যে একজন মন্ত্রী কোনো রকম, তাদের অনেকগুলো সেক্টর আছে, যেমন আমেরিকাতে ধরেন যে মদ খাওয়া বারণ নাই, কিন্তু মাতলামি করলে চাকরি যাবে, মন্ত্রিত্ব যাবে, এরকম। আপনার কোনো জায়গায় নুইসেন্সি করছে, তার যাবে, ফৌজদারি আদালত যাবে না। এদের অস্ত্র লাইসেন্স দেয়, অস্ত্র ব্যবহার করলে যদি অবৈধভাবে ব্যবহার করেন আপনার পাশে। যেমন বাইডেনের ছেলে, সে ড্রাঙ্ক হিসেবে ধরা হয়েছে, তার তো জেল হবে। বাইডেন তো বলছে এই যে এখন জেল হলে আমার তো কিছু করার নেই। এটা হলো কালচার। তো সেই দেশে ধরেন মদ খায়, ড্রাঙ্ক হয়ে গেছে,
ধরেন। তারপর আমাদের দেশে হলে কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। আজকে ধরেন টিউলিপ টাকা পয়সা, আজকে দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এটা ঝড়ের মতো তুফান করে উড়াই দিত। কিসের আমার ইয়েকে যেমন ওবায়দুল কাদের 2.5 লাখ টাকার ঘড়ি ডোনেট করে, আরে ভাই ক্ষমতা আছে বলে ডোনেট করে, ডোনেট কেমনে এমনি করে। এই জন্য তো কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যদি কোনো উপহারও পায় সেটা কিন্তু রাষ্ট্রের কোষাগারে চলে যায়, অর্থাৎ সে তার মালিক সে না। সুতরাং কেউ যদি উপহারে এভাবে দেয় এর জন্য তাকে কিন্তু দায়বদ্ধ হতে হবে। এবং আমার ধারণা যে টিউলিপ সিদ্দিকী যাই করুক, হয়তো তার সরকার ক্ষমতায় আছে সেই কারণে হয়তো ইনডাইরেক্টলি একটু হেল্প পাইতে পারে, কিন্তু সে প্রমাণিত হলে সে বাঁচবে না। ওই দেশে এটা সম্ভব না। কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এই ধরনের? তার মিনিস্ট্রি অন্তত যাবে, যা তার হয়তো কমপক্ষে যদি তাকে মাপও করে, তার যে ট্যাক্স আসবে এতদিনের, যতদিনের তার নামে বাড়ি ছিল ওখানে যে যত ট্যাক্স আছে, হয়তো ট্যাক্স তাকে পে করতে হতে পারে, বড় জোর মাফ করলে এরকম হতে পারে, কিন্তু তাকে কম্পেনসেশন দিতেই হবে। আবার এও হতে পারে যে বাড়ি তার ক্রোক হয়ে যেতে পারে, বাড়ি অবৈধ, বাড়ি ক্রোক হতে পারে, হয়তো তার জেল হবে কিনা আই ডোন্ট নো, আইন কি বলে আমি তো জানি না, তবে তার পানিশমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নাই যদি প্রমাণিত হয়। এবং এটা তো প্রমাণিত হয়েছে, এবং সে অস্বীকার করেছে আগেরটায় নিজের নামে। সে বলেছে আমি হঠাৎ ভুল হয়ে গেছে, এই কথা বলছি, ট্যাক্স দেই নেই, ভুল হয়ে গেছে। আইনে তো ভুলের কোনো জায়গা নেই, তাই না? অন্যায় অন্যায়, ভুলের কোনো জায়গা নেই। এটা বাংলাদেশ পাইছেন নাকি যে আমি প্রধানমন্ত্রীর বোনের মেয়ে আছি আর সব খালাস? এত সহজ না। এটা ব্রিটেনে আপনার নাগরিক হন আর যাই হন, অন্যায় করলে কোনো ছাড়াছাড়ি নেই। এবং আপনি দেখেন ব্রিটেনে তারা এত, এই জায়গায় দেখেন জাপানে দেখেন দুর্নীতির দ্বারা প্রধানমন্ত্রী চলে যেতেছে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো পরিবর্তন নেই। আপনার ব্রিটেনের প্রধানমন্ত্রী কত চেঞ্জ হয়ে যাচ্ছে না? কোনো চেঞ্জ নেই। কারণ হচ্ছে ওখানে অপরাধকে অপরাধ হিসেবে দেখা হয়। এই জন্যেই এখনো বিশ্বে ব্রিটেন আপনার ডেমোক্রেসিতে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। দেখেন ওখানে কিন্তু রাজাও আছে, রানী ছিল, এখন রাজাও আছে, কিন্তু তারপরেও দেখেন কত ব্যালেন্স করে চলে। রাজা কিন্তু মন্ত্রিপরিষদ ভেঙে দিতে পারে, সব পারে, অসীম ক্ষমতার অধিকারী, অথচ দেখেন তারা কেমন ভরে বর্তমান সরকার আসলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে বা নিচ্ছে না কেন? কোনো ধরনের টাকা ফেরত আনা কিংবা তাকে ফেরত আনা, এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা? আসলে দেখেন সুযোগ আছে কিনা, ধরেন বিদেশের নাগরিককে ধরা বাংলাদেশে আইনে খুব কঠিন। আর বিদেশে যেহেতু আপনারা জানেন আমাদের এক সাংবাদিকের মেয়ে বিদেশি নাগরিক ছিল, জন্ম নিয়েছিল, তখন এই দেশে হসপিটালে ভর্তি হয়েছিল। আমেরিকান অ্যাম্বাসেডার গিয়া তার চিকিৎসায় স্যাটিসফাইড না হয়ে তাকে আমেরিকায় নিয়ে গেছে চিকিৎসার জন্য। তারা নাগরিককে এত গুরুত্ব দেয় পশ্চিমা দেশগুলো, সাংঘাতিক। আমাদের মতো না যে কুকুর বিলারের মতো না খায় মরে থাকলো, তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, ওরা তো নাগরিকের খুবই মূল্য দেয়, এই কারণে নাগরিকদের প্রোটেকশনও দেয়। তারা হয়তো বিচার করবে, কিন্তু তাদের বিচারের আইনে পড়লে ফাঁক পাবে না। কিন্তু আমাদের দেশে টাকা পাচারের টাকা আনাও কঠিন, যেমন তা কাউকে এনেও বিচার করা কঠিন। ধরেন শেখ হাসিনা গেছে, চলে পালায় ভারতে গেছে। এখন ধরেন ভারতে যে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, আমরা তো অনুপ চেটিয়া সহ অনেককেই ভারতকে দিয়েছি, তারাও জেএমবির নেতা অনেককে আমাদের ফেরত দিছে। কিন্তু এগুলো তো পলিটিক্যাল, অর্থাৎ বিশেষ দুর্বলতা এই সরকারও ছিল না যাদেরকে ফেরত দিছে, আবার যাদেরকে ভারত দিছে তাদের প্রতি বেশি দুর্বলতা ছিল না, তাদেরকে সন্ত্রাসী হিসেবে ফেরত দিয়ে দিছে উভয় পক্ষই। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে যে চিঠি দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেটার জবাবও পর্যন্ত পাওয়া যায়নি আসলে ভারতের পক্ষ থেকে, এমনটা জানিয়েছে। আবার ওখানে যে অন্তর্বর্তীকালীন বন্দি বিনিময় যে চুক্তি আছে, চুক্তিটা 2016 সালে আরো সহজ করছে যে কোনো ব্যক্তি যদি ক্রাইম করে ট্রায়ালে উঠলেই অন্য দেশে যদি পালায় সেখানে চাইতে পারে এবং তিনি ফেরত দিবে, তাকে ফেরত দিতে হবে। এটা হলো আমাদের ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি। আবার বলা হয়েছে যদি ওই দেশে এই দেশ থেকে পালায় ভারতের বিচার হয় তাহলে তিনি নাও দিতে পারে, কারণ তার বিচার তো ভারতেই হচ্ছে। কিন্তু থার্ড একটা ক্লজ আছে, সেটা হচ্ছে যে যদি যে দেশে পালালো সেই দেশের সরকার যদি মনে করে যে তাকে রাজনৈতিকভাবে হ্যারাস করা হচ্ছে বা রাজনৈতিক কারণে
তার প্রতিশোধ নেওয়ার কারণে তাকে জেল ফাঁসি দিতে পারে। সুতরাং এই অজুহাতে সে নাও দিতে পারে, নাও দিতে পারে বলে নাই, এটা তারা বিবেচনা করতে পারে। তো এই জন্য হিন্দুস্তান টাইমস একটা এইটার একটা ব্যাখ্যা দিছে রিপোর্টে, সেখানে বলছে যে এই অজুহাতেই যেহেতু ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না, তাকে সাহায্য করবে, যেহেতু তার প্রতিপক্ষ সরকার বাংলাদেশে আছে, সুতরাং এই অজুহাতে বলবে যে তাকে রাজনৈতিকভাবে জোর করে জেল ফাঁস দেওয়া হবে, সুতরাং এই অজুহাতে আটকায় রাখতে পারে। তবে যার ফলে ওই প্রশ্নে এখন তো ভারত তো কথাই বলে না, তাকে জিজ্ঞেস করা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, সে তো নো অ্যান্সার, তারা কোনো অ্যান্সারই দিচ্ছে না ব্যাপারে। তার তো তুমি যা পারো তাই করো, ব্যাপারটা তো তাই দাঁড়ালো। তাহলে আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা, ভারতে যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক কিন্তু উন্নত হবে না, টানাপোড়েন থাকবেই। সুতরাং ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে চায়, তাহলে এখন তাকে ফেরত দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় ভারতের পক্ষে নেই। কারণ তাছাড়া ধরেন আমাদের যে অমীমাংসিত কিছু সমস্যা আছে, ধরেন বর্ডার কিলিং, বাণিজ্য বৈষম্য, পানির সমস্যা, আন্তর্জাতিক নদী বাঁধে, এগুলো তো একটা স্বাধীন দেশ হিসাবে তো মর্যাদার যে যতটুকু পারা যায়, অর্থাৎ যদি বোঝা যায় আন্তরিক, অর্থাৎ দ্বিপক্ষীয় সমস্যার সমাধানে উভয় পক্ষ আন্তরিক হয়। ধরেন ভারতের জনসংখ্যা বেশি, হ্যাঁ, 130-40 কোটি, আমরা হলাম 17-18 কোটি, হ্যাঁ, বাজার ছোট, দেশ ছোট, অর্থনীতি প্রতিবেশী হিসেবে আসলে ভারত তো আমাদের 4 পাশ জুড়ে 3 পাশ জুড়েই আছে, 3 পাশ জুড়েই আছে। এর মধ্যে আমাদের আরেকজন অতিথি অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, পরিচয় করে দেব আপনাদের সাথে। জনাব AFM সোলাইমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। আপনাকে মাই টিভি স্টুডিওতে স্বাগত। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম জনাব এম এ আজিজের সাথে, আপনার কাছে ফিরতে চাই। আসলে যেমনটা আমরা আলোচনা করছিলাম, আজকে দুটি মামলা করেছে এই প্রথম 5ই আগস্টের পরে শেখ পরিবারের 2 জন সদস্য, ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং তার স্ত্রী, তিনি সাবেক মেয়র ছিলেন। এবং আসলে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, যে পরিমাণ টাকা দেশ থেকে বের হয়ে গিয়েছে, তাতে বাংলাদেশের অর্থনীতি আসলে এখন কোন পর্যায়ে রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছে জানতে চাই আসলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন কি রকম মনে করছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। আমার বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করছি, মাফ করে দেবেন দর্শকবৃন্দ। বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই। ভালো অবস্থায় না থাকার যে মূল কারণ, বর্তমান সরকার বাধ্য হয়ে কিছু পদক্ষেপ নিয়েছে গরিবের সুবিধার জন্য। গরিবগণ কিন্তু পুরোপুরি এই সুবিধা না পেলেও মধ্যস্বত্বভোগীরা এই সুবিধাগুলো পুরো পেয়েছে। আপনি জানেন বেশ কিছু পণ্যের উপর থেকে ট্যারিফ কমানো হয়েছে, ভ্যাট কমানো হয়েছে, ট্যাক্স কমানো হয়েছে। তাতে গরিব মানুষের উপকার পাওয়ার কথা, কিন্তু গরিব মানুষ এই উপকার পায়নি। মধ্যস্বত্বভোগীরা এই উপকার সুবিধাগুলো ভোগ করে নিয়েছে। এটা গেল একদিক। আরেক দিক হলো, দেশে টাকা না থাকার কারণে সরকার তো বেকায়দায় আছে, আপনি জানেন। সেই বেকায়দা অবস্থা থেকে সরকার অনেকখানি রিকভারি করেছে, এটা আমরা জানি। কিন্তু যতটুকু রিকভারি করলে একজন লোককে আপনি মোটামুটি সুস্থ বলতে পারেন, সেই রকম অবস্থায় আমাদের অর্থনীতি এখনো যায়নি, আরও কিছু সময় লাগবে। এর মধ্যে বেশ কিছু দুষ্ট লোক তৎপর হয়েছে এই বর্তমান অবস্থাতেও অর্থনীতিকে ধ্বংস করে নিজের ব্যক্তিগত সুবিধা লাভের জন্য তারা তৎপর আছে। তাদের তৎপরতা থামানো বর্তমান সরকারের একটি কঠিন চ্যালেঞ্জ এবং কাজ। আর যে মামলার কথা বললেন, এই মামলা আরও অনেক আগে দুদকের করা উচিত ছিল। আমি জানি 5 আগস্ট তথা 36 জুলাই যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের সময় পার হয়ে 5 মাস প্রায় হয়ে গেছে। এতদিন দেরি করা উচিত হয়নি। 2 জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলা হওয়ার যোগ্য লোকজন আছেন আরও 1000 খানেক। আপনি শুনলে অবাক হবেন।
কত প্রকারে কত আকারে কিভাবে এই সমস্ত অর্থ পাচার করা হয়েছে এবং যারা পাচার করেছেন তারা বিদেশে দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে পছন্দ করেন এবং ভালোবাসেন, আর নিজের দেশে প্রথম শ্রেণীর নাগরিক হয়ে থাকতে এই দেশে নিজেরা ভালো কাজ করে মানুষের মন জয় করে মানুষের মাথার মুকুট হয়ে থাকতে তারা পছন্দ করেন না। এটা হলো চরম দুর্ভাগ্যের একটি বিষয় আমাদের জাতি হিসেবে। এটা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা নিস্তার না পাব, আমাদের দেশের মানুষের মননশীলতা, মানসিকতা, অর্থঘৃন্দু হওয়ার যে কূটো কৌশল, সেগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের দুর্দশা আরও বাড়বে, কমবে না। এই দুর্দশা কমানোর জন্য যে সমস্ত পদক্ষেপ দরকার, বর্তমান সরকার কেবলমাত্র বিভিন্ন কারণে, যেটাকে আমরা অগ্নি নির্বাপন বা ফায়ার ফাইটিং বলি, এই কাজ করে যেতে বাধ্য হচ্ছেন। তাদের কাছে প্রতিদিনই নিত্য নতুন চ্যালেঞ্জ আসছে, এগুলোর তাৎক্ষণিক মোকাবেলা করতে হচ্ছে। সম্প্রতি আপনারা দেখেছেন সচিবালয়ে আগুন লেগেছে। এই আগুন লাগাটা সচিবালয়ের তদন্ত কমিশন যা বলছেন তার সঙ্গে দেশের মানুষ কিন্তু একমত নন এই কারণে যে 24 ডিসেম্বর বিকেল 5টায় সচিবালয় বন্ধ হলো। বিকেল 5টা থেকে ভোর 5টা 12 ঘন্টা গেল। ভোর 5টা থেকে বিকেল 5টা মানে 25 ডিসেম্বর আরও 12 ঘন্টা গেল, 24 ঘন্টা। এই বিকেল 5টা থেকে রাত 12টা 1টা আরও 6 থেকে 7 ঘন্টা গেল। 30 ঘন্টা পরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগা। তাহলে বিদ্যুৎ কারা ব্যবহার করছিল, কি কারণে বিদ্যুৎ অসতর্কভাবে ব্যবহার করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটলো, এটা কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে কিনা আমরা রিপোর্টে কিন্তু দেখিনি। এরকম কোনো রিপোর্ট দেওয়া হয়নি, আসলে বলেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। বৈদ্যুতিক শর্ট সার্কিট, বিদ্যুৎ ব্যবহার যদি না করে, সব সুইচ যদি বন্ধ থাকে, তাহলে একেবারে নিজে নিজে শর্ট সার্কিট হবে। এই রকম তথ্য উপাত্ত অতি জ্ঞানী এবং বিদ্যুৎ সম্পর্কিত খুব ভালো জানাশোনা এক্সপার্ট লোকের প্রয়োজন হবে। সেই এক্সপার্ট লোক তারা সঙ্গে নিয়েছেন কিনা তারাই ভালো জানেন। তো এই রকম আরও অসংখ্য ঘটনা ঘটেছে, ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা আছে। বিভিন্ন দুষ্ট চক্রের লোকজন দেশের মধ্যে সব সময় একটি অশান্তি জিইয়ে রেখে তাদের নিজেদের সুবিধা পেতে চায়, কিন্তু এই সুবিধা পেতে গিয়ে তারা রাষ্ট্রের ক্ষতি করে, রাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করে, এবং এই অর্থনীতির ক্ষতি করার কারণে মানুষের জীবনযাত্রার বিঘ্ন ঘটে, মানুষ কষ্টে থাকে এবং দেশের অর্থনীতি আরও নিচের দিকে যায়। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো যে এইগুলোকে মোকাবেলা করার সঙ্গে সঙ্গে অর্থনীতির দিকে আরও গভীর নজর দিয়ে সময় মতো যে কাজ করা দরকার সে কাজগুলো যদি করা যায় তাহলে অর্থনীতির ইনশাল্লাহ উন্নতি হবে। আসলে টাকা ফেরত আনার ব্যাপারে যে পদক্ষেপ সরকারের, আসলে এটা যুক্তিসঙ্গত কিনা বা ফেরত আনা সম্ভব কিনা আদৌ, কিংবা কতদিন নাগাদ আসতে পারে, এই ধরনের কোন রকম কার্যক্রম দেখছেন কিনা? আসলে এক কথায় বলা যায় যে ফেরত আনা সম্ভব এবং ফেরত আসবে, সময় লাগবে। সরকার কার্যক্রম গ্রহণ করেছেন, তবে এই কার্যক্রমগুলো যথেষ্ট নয়, কার্যক্রমগুলো খুব কম। আরও ব্যাপক কার্যক্রম গ্রহণ করা উচিত এবং ব্যাপক যোগাযোগ রক্ষা করা। যে সমস্ত দেশে এই অর্থ গেছে, এক এক দেশে এক এক ধরনের আইন আছে, সেই আইন অনুযায়ী ওই দেশের লয়ারের মাধ্যমে ওই দেশের আদালতে এগুলি মোকাবেলা করে এই অর্থ ফেরত আনা সম্ভব। অর্থ কিন্তু ফেরত আসবে, সময় লাগবে। জি, ধন্যবাদ জনাব এম এ আজিজ। আরেকটি মামলা দেখেছে আজকে দুদকের পক্ষ থেকে, যেটি প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত আবেদ আলী
ওনার অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের পরিমাণ আসলে প্রায় 4.25 কোটি টাকা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়েছে এবং তার স্ত্রী ছেলে দুজনের নামে মামলা হয়েছে, মোট 3টি মামলা করা হয়েছে। আসলে শেখ হাসিনার বাসার যে কাজের লোক তারও অ্যাকাউন্টে 400 কোটি টাকা, এমনটি নিজেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন। আসলে যে টাকার পরিমাণগুলো এইভাবে দুর্নীতি ফিরিস্তি বের হতে থাকলে আসলে কোথায় গিয়ে ঠেকবে? না, আমি তাই বলতে চাইছিলাম যে আবেদ আলীর টাকা তো কম, তার পিয়ন যদি 400 কোটি টাকা হয় তাহলে আবেদ আলীর আয় কম হয়েছে না? এটি আসলে অ্যাকাউন্টে যেটি পেয়েছে সেটার একটা অ্যাকাউন্টে। তো সুতরাং এইটা ডিসক্লোজ দরকার। আবেদ আলী বহুত টাকার মালিক, কারণ বলাই হচ্ছে যে এ কি আবেদ আলী ক্যাডার, মানে প্রশাসনের লোক দেখলেই, ক্যাডার সার্ভিসের লোক দেখলেই বলে এই পরের দিকে আবেদ আলী যতদিন পিয়ন ছিল বলা হয় যে এটা কি আবেদ আলী ক্যাডার, অর্থাৎ আবেদ আলীর মাধ্যমে চাকরি পাইছে কিনা বিসিএস এ, অর্থাৎ বিসিএসটাও নষ্ট করে ফেলছে। এই আবেদ আলীর কারণে বিসিএসটাও নষ্ট হয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে, দুর্নীতিকে মুখে বলা হয়েছে জিরো টলারেন্স, এটা আপনার টকশোতে এসে আওয়ামী লীগের নেতারা সমর্থকরাও বলছে এবং শেখ হাসিনা নিজেও বলছে। কিন্তু দুর্নীতি, এই যে ওই যে মোবাইল এমপি ছিল কি নাম, ব্যারিস্টার সুমন, তিনি তো বলছে, তা বলছে প্রধানমন্ত্রী তাকে বলছে 2 হাতে কামায় লও বলে দিছে। আসলে বাস্তবে হচ্ছে আওয়ামী লীগের সবাইকে ভাবছে অলিগার বানায় দিবে, ধনী হয়ে গেলেই আমার পার্টি শক্ত হয়ে গেল। মানে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বিচার বিভাগ সব হাত করছে, এখন পার্টির লোকজনকেও ধনী বানায় দিবে যাতে আত্মনির্ভর হয়ে যায়, এইটা পলিসি চলে গেছিল। এখন তো মুশকিল, তার তো পরিবারের লোক নিয়ে পালায় গেছে। এখন ধরেন প্রধান সেনাপতি বলেছিলেন, আর্মি চিফ, যে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। কই তারা, কই? এখন তো দেখা যায় ভারতের নিউ মার্কেটে পাওয়া যায়, বাগানে আলাপ করতে দেখা যায়, দুবাইতে দেখা যায়। একটা আওয়ামী লীগের সংগঠক গ্রেপ্তার হয় নাই, সংগঠক আমি বলছি। এই যে আজকে বললেন না সাবেক মেয়র, সেও তো নাই। অর্থাৎ যারা সংগঠক, সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে আইসিটি প্রতিমন্ত্রী পলক আর পররাষ্ট্র মন্ত্রী ছিল আপনার হাসান মাহমুদ, একই সাথে গ্রেপ্তার হয়েছে এয়ারপোর্টে। হাসান মাহমুদ চলে গেছে, পলক ফেরত গ্রেপ্তার হয়ে আছে। এটা তো মানুষ দেখে। তো ধরেন 6টা মামলার আসামি, খুনের আসামি, 6 খুনের আসামি, এক হিয়ারিংয়ে, উনি তো প্রশাসনের লোক, রিটায়ার করছে, 6 খুনের মামলা একদিনে হিয়ারিং দিয়ে বিশ্বে কোথাও তাকে খালাস দেওয়া সম্ভব কিনা, এটা একদিনে, এটা অসম্ভব ব্যাপার, কিন্তু ঘটছে বাংলাদেশে। এখন আমরা তো বলি যে বিচার বিভাগের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকলে 6টা খুনের মামলা কোনো বিচার, যত বাস বিচারপতি হোক বা বিচারকই হোক, 6 খুনের মামলা একদিনে জামিন, এক হিয়ারিংয়ে জামিন দিতে পারে? বলেন। দিয়ে দিছে, ঘোষণা করে দিয়ে দিছে, শুনছি আনঅফিসিয়ালি শুনছি যে একজনে বেল দেওয়ার জন্য চাপাচাপি করছে, যা ছিল সব দিয়ে দিয়েছে, খালাস। যে মানুষ বুঝুক, মানুষ তো যাদের সেন্স আছে তারা তো বোঝে যে এটা স্বাভাবিকভাবে এই জামিনটা হয় নাই। 6টা খুনের আসামি এক বেঞ্চে, মানে একই কোর্টের থেকে একই হিয়ারিংয়ে বেল হইতে পারে না, কিন্তু এটা হয়েছে। এই জন্যই আমি বলছি যে আগেও যেমন বলছি, দুর্নীতিতে একটা টাস্ক ফোর্স করছে, একটা যেসব জায়গায় টাকা পাচার হয়েছে, এগুলো তো বাংলাদেশ ব্যাংকের আপনার ইন্টিগ্রিটি ইউনিট, বাংলাদেশ ব্যাংকে ইন্টেলিজেন্স ইউনিট আছে, সেখান থেকে আওয়ামী লীগ সরকারের সময়ে কতজনের নাম লিস্ট পাঠানো হয়েছে সরকারের কাছে, হোম মিনিস্ট্রি পাঠানো হয়েছে, প্রধানমন্ত্রী অফিসে পাঠানো হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এখনও কিন্তু ওখানে আছে লিস্ট। এই সরকারের তো কোনো একটা সিটি পর্যন্ত কোথাও দেয় নাই। হ্যাঁ, আজকে পত্রিকা একটা সিটিও দেয় নাই। তো মানুষ তো আপনি পরিকল্পনা করতেছেন 5 বছর ধরার পরে বেল পাকবে, তারপরে খাবেন। জনগণ তো এটা স্বীকার করতে রাজি না। সরকারে বসছেন, আপনাকে অগ্রগতি দেখাইতে হবে। আপনার দেখেন বাজার ব্যবস্থাপনা ঠিক নাই, অর্থনীতি ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, ঠিকটা প্রশাসনের লোক মিছিল ব্যাট করছে। তো এটা কি ঠিক আছে বলেন? দেশটা কি ঠিক আছে? আমার তো মনে হয় লেজে গোবরে হয়ে গেছে। কোনো জায়গায় কোনভাবে, ধরেন আমি বলি আর কি, আগেও বলেছি, ধরেন পুলিশ খুন করছে, এটা সবাই দেখেছে, এখনো ইউটিউবে যান, মাস মিডিয়া যান, গুলি করতেছে, পাইবেন। কত নির্মম ঘটনা, একটা ভ্যানে তুলে একজন জীবিত ছিল, তাক সহ আগুন দিয়ে পোড়াইছে।
তা আমার কথা হলো যে আপনি যদি প্রথমে এই 5 মাস চলে গেল, আপনি যারা খুন করছে, যারা দুর্নীতি করছে তাদেরকে জেলে পাঠায় দেন, বাকিগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করতেন। লোক কমে গেল, আপনি ছাত্ররা আন্দোলন করছে, সেখানে এসএসসি পাস, গ্রামের ইন্টারমিডিয়েট পাস আছে, তাদের রিক্রুট করতেন। আর্মিতে শর্ট কমিশনের লোক না 6 মাসে অফিসার বানায় না, আপনি এইভাবে ঢুকাই দিতেন। আনসার আছে, স্কাউট আছে, কত কিছু সেক্টর থেকে বিজ্ঞাপন দিলে দেন, তাহলে তো আপনার এটা পূরণ হতো। প্রশাসনে মিছিল করতেছে, প্রথমে যে অবস্থা ছিল দেখেন, সোলোমান ভাই প্রশাসন ক্যাডারের লোক, উনি হয়তো আমার পর গুসা করবে। প্রশাসনের ক্যাডার অল এক্সপার্ট, ওনারা সব আইনস্টাইন, সব পারে। আপনি দেখেন প্রশাসনের লোকরা মন্ত্রী চালায়, মিনিস্ট্রি চালায়, মিনিস্ট্রির অধীনে যত অর্গানাইজেশন আছে সব জায়গার চেয়ারম্যান, এমডি অথবা ডাইরেক্টর, সব চালায়। তো এখন ধরেন আমার কথা হলো যে এই যে ডিসির পদায়নটা করলো, এ নিয়ে অনেক আলোচনা হলো না? আপনি এর বাইরে 25টা ক্যাডার আছে, হ্যাঁ, আপনি ওখান থেকে কিছু নিতেন, নিয়ে আপনি তাদেরকে শর্ট 7 দিন 15 দিনে ওরিয়েন্টেশন ট্রেনিং দিলে ডিসি হয়তো তো আইনস্টাইন হইতে হয় না, আপনি করতেন, তাহলে তো চেক অ্যান্ড ব্যালেন্স হতো। এখন নির্বাচনটা করবেন কেমনে? জি, ধন্যবাদ। তো রিটার্নিং অফিসার ফিরবো আপনার কাছে জনাব সুলাইমান চৌধুরী। আসলে যেমনটা বলছিলেন আজিজ, আমাদের আসলে দেখেছি যে প্রশাসন ক্যাডার থেকে সব জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে, প্রশাসন ক্যাডারের ভূমিকাটাই বেশি বলা যায় নাকি তাদেরকে আসলে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? আজিজ ভাই ঠিকই বলেছেন, সবাই আইনস্টাইন, আমার সুন্দর লেগেছে। বাস্তবে কিন্তু তা না, এবং বাস্তব বলে এই কথা যে একজন মানুষ দুনিয়ার সব কিছু জানবে এটা সম্ভব নয়। এক একজন মানুষ এক এক দিক দিয়ে এক্সপার্ট। হ্যাঁ, এই এক্সপার্টাইজ ডেভেলপ বা গ্রো করতে সময় লাগে। হয়তো দেখা যায় যে কেউ পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করার পর বিশ্ববিদ্যালয়ে চাকুরি করে পরবর্তী সময়ে বাংলা সাহিত্য পড়িয়েছেন, বাংলা সাহিত্য রচনা করেছেন, বাংলা সাহিত্যে নাম করেছেন, এরকম এক্সপার্টও আছে। তবে এটা লিমিটেড, এটার মধ্যে সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধতার কথায় আসছি, যারা যেই কাজে এক্সপার্ট তাকে সেই জায়গায় বসান, তার কাছ থেকে সেরাটা আপনি আদায় করে নিন, এটাই হলো প্রশাসনের মূল কথা। কিন্তু কার কথা কে শুনে কে মানে? এখন প্রশাসন ক্যাডারের লোক হলেই সর্বত্র সব জায়গায় তাকে বসিয়ে দিতে হবে, এটা কিন্তু ঠিক নয়। এটা ঠিক নয় দেখে উপসচিব থেকে তদূর্ধ্ব যে ব্যবস্থাটা রেখেছে, সেখানে অবশ্য মাঝে মধ্যে ব্যতিক্রম ঘটে। সেটা হলো যে উপসচিব হতে শতকরা 70% কোটা প্রশাসন ক্যাডারের, আর শতকরা 75% কোটা হলো প্রশাসন ক্যাডারের, আর 25% কোটা হলো আদার 25 ক্যাডারের। এই আজিজ ভাই যেটা বলছেন, দুর্ভাগ্যজনক হলো একটি কথা সত্য, যে এই 25% কোটা পূরণ হয় না। পূরণ না হওয়ার মূল কারণ আছে, সেই কারণগুলি শুনলে আপনি রাগ করবেন না। সেই কারণগুলি হলো যে ওই উপসচিব হওয়ার পর্যায়ে, মানে মিড লেভেল অফিসার্স, তারা যে সমস্ত বিষয়াদি দেখাশোনা করে, যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে, যে সমস্ত কাজকর্ম করে, বেশিরভাগ ক্যাডারের ওই সময় তার সর্বশ্রেষ্ঠ সময়, এবং অনেকে মনে করেন যে দেশের সেবা করার আমি সুবর্ণ সুযোগ পেয়েছি, এই সুযোগে মানুষের সেবা করি। কিন্তু কিছু কিছু লোকজন থাকেন, তারা নিজের সেবাটা বেশি করেন এবং বেশি করতে ওই জায়গাটাকে উপযুক্ত বলে মনে করেন, যার কারণে সচিবালয়ে উপসচিব হয়ে আসতে চান না। উপসচিব হয়ে আসলে ডেস্কে বসে কাজ করা লাগবে, জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকবে না, বা অন্যভাবে আমি নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার, বড়লোক হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকে, এজন্য আসেন না।
এটাও একটা কারণ। যারা আসেন তারা কিন্তু ভালো করেন। এইরকম হয়েছে যে পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার, তিনি জনপ্রশাসন তথা তৎকালীন সময়ে সংস্থাপন সচিব হয়েছিলেন। তো এটা একটা ভালো দিক। এরকম অনেক ডাক্তার সচিব হয়েছেন, অন্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, এবং বেশ ভালো করেছেন। তো যদি আসে, এইরকম মেধাবীরা যদি আসে তাহলে বেশ ভালো করতে পারে। আসে না, এটা একটা দিক। আর আসা না আসার দুল চালে কারণটা কি আসলে? প্রশাসন কেন? ক্যাডার যেটা করে আর কি, নিয়ন্ত্রণ তো আসলে তারাই করে। খারাপ দিকটা বলে নিচ্ছি, এটা হলো যে যেই আসলো না অমনি ওই পদগুলো, মনে করুন শতকরা 25 ভাগ আসার কথা, আসলো 15 ভাগ, 10 ভাগ রয়ে গেছে, প্রশাসন ক্যাডারের লোকজনদেরকে দিয়ে এটা পূরণ করে নেয়। ভাই কিছুদিন খালি রাখেন না, পরবর্তী সময়ে দেখেন না কেউ আসে কিনা। একবার অন্তত সুযোগ দেন। বিভিন্ন রকমের সুযোগ দেওয়া যায়, এগুলি দেয়া হয় না। এই না দেওয়াও একটা কারণ। আর দিলে তো ভালো, যোগ্য লোকেরা এসে ভালো জায়গায় বসলেন, মেধাবীরা আসলেন। তুলনামূলকভাবে আমরা যদি খেয়াল করি, আমাদের দেশের পড়াশোনার যেই অবস্থা, তাতে মেধাবীরা হয় মেডিকেল সায়েন্সে ভর্তি হয়, মেডিকেল এমবিবিএসে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। হ্যাঁ, অনেক মেধাবী আবার বিশ্ববিদ্যালয়েও ভর্তি হয়। তো আপনি প্রশাসন ক্যাডারের লোকজন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। আমি স্বীকার করছি তারাও মেধাবী, কিন্তু তাদের চাইতে তো যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ডাক্তারি পড়ছেন, তারা তো এসএসসি এইচএসসিতে আরও অনেক বেশি মেধাবী ছিলেন। তাদের সেই মেধা আছে কিনা আপনি তাদেরকে এইভাবে অ্যাডজাস্ট করে সচিবালয়ে এনে তাদের মেধাটা যাচাই করুন। মেধাবী থাকলে তারা উপরের দিকে যেন যেতে পারে, সেই ব্যবস্থাটা করুন। যে আরেকটা বিষয় দেখেছি আমরা, বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা কিন্তু একটি দাবি নিয়ে আসলে উপস্থাপন করেছেন। তারা বলেছেন যে অল্প দোষেই তাদেরকে বরখাস্ত করা হচ্ছে, এরকম হতে থাকলে আর তারা বৃহৎ কর্মসূচি দিবে। আসলে জনাব মেহাজি, আপনার কাছে যেতে চাই। আসলে আমরা দেখেছি যে অর্থ কেলেঙ্কারি বিষয়গুলোর সাথে ব্যাংক জড়িত থাকার একটা বিষয় আছে, এবং ব্যাংককে বলা হচ্ছে যে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর যারা আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই জড়িত। এবং আরেকটা বিষয় দেখেছি যে আমরা 5 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো নাম যদি আমি বলি, এক্সিম গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংক। বলা হচ্ছে যে স্বচ্ছতার সঙ্গে অডিট সম্পন্ন করতে বর্তমান এমডিদের ছুটিতে পাঠানো হয়েছে, এবং এডিবির অর্থায়নে 6টি ব্যাংকের ফরেন্সিক অডিট শুরু করেছে বিদেশি অডিট ফার্ম। আসলে এই কার্যক্রমগুলোর পরবর্তীতে আমরা কি ফলাফল পেতে পারি, অথবা অর্থনীতিকে আসলে কোথায় নিয়ে যাওয়া সম্ভব, এগিয়ে নেওয়া সম্ভব? আওয়ামী লীগের শেষের দিকে কিন্তু দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সাথে মার্জ করা শুরু করছিল, অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোকে বাঁচানো, সবল ব্যাংকের ঘাড়ে চাপায় দেওয়া। এখন কিন্তু অনেকগুলো দুর্বল ব্যাংক হয়ে গেছে, কিন্তু সরকার কিন্তু স্বীকার করছে না, বলতেছে নানাভাবে একবার নোট ছাপায় দিছে, কাজ হয় নাই। কিন্তু এখন অডিট করতেছে, এগুলো সবগুলো কিন্তু দুর্বল ব্যাংক। অডিট করে দেখবে হয়তো এর ভায়াবল কি ভায়াবল না, এটা রেস্কিউ করা সম্ভব কি না। কত ধরেন আমেরিকাতেও তো কোনো ব্যাংক দুর্বল হলে সরকার থেকে টাকা লোন দেওয়া হয়, বাড়তি টাকা দেওয়া হয়। কিন্তু আমাদের তো কোষাগারে এত টাকা নাই এখন। আমাদের যেটা রিজার্ভ আছে, আমাদের সরকার থেকে বলা হয় যে আমরা রিজার্ভ ঠিক রেখে আমরা বাইরের লোন দিচ্ছি। হ্যাঁ, প্রবাসীরা অকাতরে টাকা দিচ্ছে, আমাদের এক্সপোর্ট থেকে কিছু সোর্স থেকে আসতেছে, এটি মিলে টিলে করতেছে। কিন্তু আমাদের ইম্পোর্ট তো বন্ধ হয়ে গেছে অলমোস্ট। ইম্পোর্ট আমাদের যে ধরেন মেশিনারিজ, ইনভেস্টমেন্ট নাই, ব্যবসা অলমোস্ট স্লো ডাউন, একদমই স্লো ডাউন। 2 সেক্টর দেখেন না, এই যে আপনার বাণিজ্য মন্ত্রী নিয়ে আসলো ব্যবসায়ী লোক, হ্যাঁ, উনিও যদি ছাত্র হত্যা মামলার আসামি, সেটা নাকি জানতেন না উনি নিজে, তার আইনজীবীরা দেখবে এটা। তো উনি আসে দেখেন ফট করে সোয়াবিন গায়েব হয়ে গেল, 8 টাকা কেজিতে বাড়ায় দিছে, সাথে সাথে মানে ভরে গেছে দোকান। না, এখনো কিন্তু সরবরাহ স্বাভাবিক হয়নি। বলা হচ্ছে যে আরো দাম বাড়ানোর কথা ছিল, আসলে আরো দাম বাড়বে, এই জন্যই স্বাভাবিক হচ্ছে না। সামনে অবশ্য রমজান মাস। বিষয়টা হলো যে শোনেন,
যে আওয়ামী লীগ সরকার তো কিছু ব্যবসায়ী হাউসকে অলিগার্ক বানানো হয়েছে, পৃষ্ঠপোষকতা দিছে টাকা বানানোর জন্য, যে ভবিষ্যতে তাদের উপরে নির্ভর করবে। হ্যাঁ, তারা তো সব আনটাস্ট, একটাকেও ধরা হয়নি। অনেক ব্যবসায়ী খুন টুন কইরা টইরা কত কিছুই করতেছে, হ্যাঁ, রেপ টেপ কইরা এদের বিচার হয়েছে, সব মামলা আছে তো, একটাকেও তো ধরতেছে না, একটাকেও ধরতেছে না, টাচও করতেছে না। দু একজনের ব্যাংক হিসাব আপনার আটকাইছে, দুদক দিয়ে লোক দেখানো তদন্ত হচ্ছে, আগাচ্ছে না তো। কারণ দেখেন, যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন বলা হচ্ছিল 22 পরিবার আমাদের পুরো সাবেক পূর্ব পাকিস্তানকে লুট করছে। এখন আমি বহুবার বলেছি, আমাদের 8-9টা থেকে 10টা বিজনেস হাউস হয়েছে, তাদেরকে এমন টাকা ধনাঢ্য বানানো হয়েছে যে তারা যদি এই 10টা হাউস যদি আপনার সিন্ডিকেট করে ফেলে, দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। কারণ ওই সরকারের সময়ে স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর হিসাব ছিল যে আপনার 5% মানুষের হাতে আপনার 80% অর্থ সম্পদ চলে গেছে, আর নিচের 5%-এর হাতে 0.31%। বলেন কোন পর্যায়ে বৈষম্যটা কত দূর হয়েছে? ছাত্ররা যে বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এটা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানরা শোষণ করতো, এটা বলা হতো। আমাদের লোকরা চাকরি পাইতো না, উনি হয়তো সেক্রেটারি হয় রিটায়ার করছেন, উনি সেক্রেটারি হইতেন না, পাকিস্তান থাকলে উনি সেক্রেটারি হইতেন না, তার চাকরি পাইতেন কিনা এটাও সন্দেহ। হ্যাঁ, পাইলেও বড়দের ডেপুটি সেক্রেটারি। আর্মির তো আমাদের ওসমানী ছিল সর্বোচ্চ কর্নেল, পরে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা জেনারেল বানাইছে, সেটা ভিন্ন, সে তো কর্নেল হয়ে রিটায়ার করতো। তো সুতরাং বৈষম্য সব জায়গায় ছিল। কিন্তু এখন হয়েছে কি, আওয়ামী লীগ ভার্সাস আদার বৈষম্যটা তৈরি হয়ে গেছিল, যার ফলে কিন্তু এই স্বৈরাচারী সরকার, ফেসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। কারণ বৈষম্যটা এমন হয়ে গেছিল, ভাবছি যে দমন পীড়ন করে শক্তি প্রয়োগ করেই সবাই মুখ বন্ধ করে রাখবো। এটা তো উত্তর কোরিয়া না, যে শুরুর থেকে দমন করে একমুখী করা। আমি উত্তর কোরিয়াও ভিজিট করছি, বিশাল একটার দাদার মূর্তি আছে, বিশাল ভূতলের, এটাই তারে আল্লাহ ভাবে, এইটাই তারে সকল শক্তির উৎস। সব ছাত্ররা এসে সপ্তাহে একবার করে এসে সালাম দিয়ে যায়। হ্যাঁ, তা আমাদের দেশে তো মানুষ, তো আমাদের কালচার আছে, আমাদের ধর্ম আছে, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাই বলেন, একজন লোক নামাজ রোজা কম করুক কিন্তু তার অনুভূতি কিন্তু মুসলিম, সে এই জায়গায় কিন্তু হাত দিতে পারবেন না। কিন্তু আপনি সবাই মাইনাস, আওয়ামী লীগ না করলেই সে মনে হয় ভিনদেশি। আপনি চিন্তা করেন, বাইরের কেউ চাকরি পাবে না, বাইরের কেউ থাকতে পারবে না, বাইরের লোক গ্রেপ্তার হবে, এ অজুহাতে গ্রেপ্তার হবে। মানে এটা এমন জায়গায় নিয়ে গেছিল সর্বস্তরে। শুধু বৈষম্য বলতে যেটা আর্থিক বৈষম্য বুঝি, ব্যাপারটা কিন্তু তা না। সর্ব লেভেলের সব কিছুতে শুধু আওয়ামী লীগ লাগবে। তাও লাগবে কি, দাদার থেকে লাগবে, বাপে হইলে হবে না, নিজে হইলে হবে না, বাপ থেকে রুট থেকে হইতে হবে আওয়ামী লীগ, তাহলে আপনি ফেভার পাবেন, নাইলে পাবেন না। ধন্যবাদ আপনার কাছে ফিরবো জনাব সোলায়মান চৌধুরী। আসলে আমরা বিরতির আগে যেমনটি আলোচনা করছিলাম, বাকি 25 ক্যাডারের যে কর্মকর্তারা রয়েছেন তারা একটা স্টেটমেন্ট দিয়েছেন। তারা বলছে শিক্ষা ও স্বাস্থ্যকে সিভিল সার্ভিস ক্যাডার বহির্ভূতকরণের চিন্তা থেকে বিরত থাকতে হবে জনপ্রশাসন সংস্কার কমিশনকে। তারা এই আহ্বানটি জানিয়েছেন। রাষ্ট্রের দায়িত্বভার হাতে থাকায় সেটির অপব্যবহার, সামান্য অপরাধে ঢালাওভাবে সাময়িক বরখাস্ত শুরু করা হয়েছে এবং এই বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে দেখা করে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে তাদের পক্ষ থেকে, এবং বলা হয়েছে এই ধরনের ব্যবস্থা না নিলে তারা বৃহৎ কর্মসূচির ঘোষণা দিবে। আসলে যে বৈষম্যের কথা বলা হচ্ছে, এরকম বাস্তবতায় এইরকম পরিস্থিতি আছে কিনা? আসলে আমি যদি ভুল না করি, আপনি একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছিলেন এবং সচিব ছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। এনক্যাডার্ড অর্থাৎ ক্যাডারভুক্ত কাউকে, কোনো গোষ্ঠীকে, কোনো বিশেষ শ্রেণীর কর্মকর্তাকে, মানুষকে ক্যাডার বহির্ভূত করা, এটি একটি হীন জঘন্য কাজ, এক ধরনের অপরাধ। আপনি ভাবা উচিত ছিল ক্যাডারভুক্ত করার সময়ে কোন জাতীয় কাজের কর্মকর্তাদেরকে আপনি ক্যাডারভুক্ত করবেন, সেটি আপনি করেছেন, ক্যাডারভুক্ত হয়েছে। এখন আপনি তাদেরকে ক্যাডার বহির্ভূত করবেন কেন? এটি তো ঠিক নয়, দয়া করে এটি করবেন না। এটি করলে অযথা একটা বিপর্যয় সৃষ্টি হবে, যেমন হচ্ছে যে ওনারা আলটিমেটাম দিলেন।
আপনি এই চিন্তাটা করলেন কিভাবে, কোন বিবেচনায় করলেন, সেটার ব্যাখ্যা তো আপনি দেননি। তো এই ধরনের সমস্যা তৈরি হয়। এখন ওনারা যে আলটিমেটাম দিয়েছেন, আলটিমেটাম ওনারা দিতেই পারেন এবং আলটিমেটাম দেওয়ার যুক্তি আছে ওনাদের। আপনি যদি ক্যাডার বহির্ভূত করেন তাদের যুক্তিগুলো শুনতে হবে, সুবিবেচনা করতে হবে, প্রয়োজন বোধে জনমত জরিপে দিতে হবে। এই দেশের জনগণ যদি বলে যে অমুক ক্যাডারকে আপনি ক্যাডার বহির্ভূত করুন, অমুক ক্যাডারকে আপনি ক্যাডারভুক্ত করুন, জনগণের মতের বাইরে এই ধরনের উদ্ভট চিন্তা করা উচিত নয়। আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আসলে তাদের এই যে ডিসিশনটা নেওয়া হচ্ছে, তারা একটা বৃহৎ কর্মসূচির কথা বলছে আসলে। তাহলে তাদের এই, আপনি তো বললেন এই তাদেরকে ক্যাডার বহির্ভূত করাটা আসলে যৌক্তিক হবে না। আরেকটা বিষয় যদি আমি যুক্ত করতে চাই, অর্থনৈতিক বৈষম্যের কথা বলি। আমরা একদিকে হিসেব করছি হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, অবৈধ ইনকাম করছে, কাজের লোক 400 কোটি টাকা ইনকাম করছে। আর অন্যদিকে আমরা যদি সাধারণ মানুষের কথা বলি, তারা আসলে এই ফিগারটা ক্যালকুলেট করতেও তাদের কিন্তু হিমশিম খেতে হবে। আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই কম নয় আসলে। এই অর্থনীতিতে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব, কিংবা অর্থনৈতিক বৈষম্য দূর করতে আসলে সরকারের কি করা প্রয়োজন? আমি জনাব আজিজ ভাইয়ের কথাকে একটু টেনে নিচ্ছি। তিনি সিন্ডিকেটের কথাও বলেছেন। দেখুন, এই রিক্সা চালক, দিন মজুর, ঠেলাগাড়ি চালক, গার্মেন্টসের শ্রমিক, এরা কি সিন্ডিকেট করে? যদি কেউ মাইক লাগিয়ে প্রেস ক্লাবের সামনে অথবা এই সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমাবেশ করে ঘোষণা দেয় এবং বলে, তাও কি আপনি বিশ্বাস করবেন? উত্তর হলো আপনি করবেন না। এরা সিন্ডিকেট করে না। এখন আসেন নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এই নিম্ন শ্রেণীর সরকারি, বেসরকারি, আধা সরকারি কর্মচারী, এরাও সিন্ডিকেট করে না। মধ্যবিত্তের একটা শ্রেণী, মধ্যবিত্তের মধ্যে একটু উপরে বসবাস করে, এরা সিন্ডিকেটকে সহযোগিতা করে। উপরের দিকের লোকজনরা সিন্ডিকেট করে, সেটি কোনো ক্যাডার সার্ভিসের হোক অথবা বড় ধরনের চাকুরিজীবী হোক বা ব্যবসায়ী হোক অথবা মন্ত্রী হোক, আমলা হোক। ছোট্ট একটা উদাহরণ, যে সয়াবিন তেলের, আপনি নিজেই বলেছেন একটু আগে যে সয়াবিন তেলের এই সয়াবিন তেল নাই বাজারে, যেই দাম বাড়ানো হলো অমনি সয়াবিন তেল পাওয়া যাচ্ছে কিছুটা, পর্যাপ্ত পরিমাণ নয়। 8 টাকা আরো লিটারে দাম বাড়ালো, 8 হচ্ছে। টাকা বাড়ানোতে মোটামুটি বাজারে মানুষ কিনতে পেরেছে। সামনে রমজান, এই উপলক্ষে আরো দাম না বাড়ালে তারা সয়াবিন তেল বাজারে ছাড়বে না। এটার অর্থ হলো একটা সিন্ডিকেট এর পিছনে কাজ করছে। এরা কারা করছে? খোদ সরকারের মন্ত্রণালয় জড়িত কিনা, খোদ মন্ত্রী জড়িত কিনা, খোদ সচিব জড়িত কিনা, বড় বড় আমদানিকারকরা জড়িত কিনা, বড় বড় শিল্প উদ্যোক্তারা, শিল্প মালিকরা যারা এই সয়াবিন তেলকে রিফাইন করে, তারা জড়িত কিনা, আপনি সেখানে যেতে হবে এবং আপনি দেখতে হবে তারা কি পরিমাণ লাভের আশা করে, বাস্তবে কি পরিমাণ লাভ করে। আপনি তাদেরকে লাভ করার সুযোগ সরকার দিতে হবে, কিন্তু সেটা একটা সীমাবদ্ধতার মধ্যে। বেহিসাব লাভ করার সুযোগ তো আপনি দিতে পারেন না। আপনি সিন্ডিকেটের নিকট মাথা নত করতে পারেন না। তাদেরকে আপনি লাভ করার সুযোগ দিবেন, আবার কড়াকড়িও আরোপ করবেন। এবং এই সিন্ডিকেট করার পেছনে বড় বড় লোকেরা জড়িত, আর গরিব মানুষ হলো বলির পাঠা। সব সময় তারা কেবল দিয়েই যায়, ক্ষতিগ্রস্ত হয়। আসলে এই সিন্ডিকেটটার কথা আমরা শুনছি, কিন্তু সিন্ডিকেট ভাঙা বা সরকার এটার ব্যবস্থা নিতে পারছে না কেন? আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আপনার কাছে আর শুনতে চাচ্ছি না, যেতে যাচ্ছি জনাব আজিজ, খুবই সংক্ষিপ্ত আকারে আপনি যদি আমাদের বলতেন আসলে সিন্ডিকেট ব্যবস্থা ভাঙা যাচ্ছে না কেন, কেমন করে ভাঙবে বুঝতে হবে। খুবই সংক্ষিপ্ত, 1 মিনিট আমাদের শেষ করতে। তেল 2-3টা কোম্পানি একবারে বাল্ক নিয়ে আসে,
এখন এই কোম্পানি কাজে ব্যাংকও লোন দেয়, ওরা বড় বড় ব্যবসা দেয়, ওদেরকে দেয়, পুরা চেইনটা দেখেন। আবার ওদের ছাড়াও সরকারও কাউকে ইম্পোর্ট করতে দিতে পারে না। সুতরাং সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে যে মিড লেভেলের এক্সপোর্টার, যে একজন ব্যবসায়ী যা আনে সে 10 জনের ভিতরে 5 জনের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেয়, তাদেরকে আনা প্রমোট করতে হবে। প্রয়োজনে ধরে আনতে হবে কে ইম্পোর্ট করে, কে এই তেলের ব্যবসা করে, তাদের কিন্তু আনতে হবে। কারণ ডিমের 3 থেকে 4টে কোম্পানি হোলসেল নিয়ে আসে, সব তাদের কাছে আসে। গাজীপুরের যারা পোলট্রি আছে, খামার আছে, হেরে টাকা পায় না, টাকা মাঝখানে মধ্যভোগী সব আসে এখান থেকে 3-4টে কোম্পানি। আবার এই ডিম আবার সাপ্লাই দেয় কিন্তু আপনার ওই পলিটিক্যাল পার্টি। মূলত সিন্ডিকেট কারা, তাদের আইডেন্টিফাই করে এই জন্য বলছি, এটা সবাই জানে, সবাই জানে এটা। আপনি তো পেয়েই গেছেন সিন্ডিকেট কারা। এই যে উনি বললেন তো সিন্ডিকেট ওখানে বড় বড় লোকদের হাতে, এবং হাতে গোনা তারা, তাদেরকে কন্ট্রোল করা কোনো ব্যাপারই না। যদি কন্ট্রোল করতে ডিম 3-4 জন, আপনি বলেন ধনী লোকের দুর্বলতা অনেক আছে, ধরতে হবে তো। হ্যাঁ, এই যে ধরেন ওনার মতো লোক দুদকে থাকলে ঠিকই যায়, যদি চাপ দিত ডিম আলারে, এই যারা হোলসেল করে, বাস মেমা করে তুমি করো। আসলে এই অর্থনীতির বেড়াজালে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ, মানুষ আসলে তাদের নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য কেনাকাটাতেই কষ্ট হয়ে যাচ্ছে। আসলে উনি ভালো জানবেন, দেখেন যে ট্যাক্স কমাইছে, যে ট্যাক্স কমানো হয়েছে এটা ব্যবসায়ীদের লাভ হয়েছে, কিন্তু পণ্যের দাম কিন্তু আসলে বাজারে সেরকম কমেনি। আপনি দেখেন রিকশাওয়ালা কিন্তু ভ্যাট ফাঁকি দেয় না, ও যে বিড়ি খায় বোঝে না যে আমি ভ্যাট দিয়ে দিলাম। ভ্যাট কিন্তু ঠিকই সবাই দিচ্ছে, গরিবরাও ভ্যাট দিচ্ছে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও এবং মাই টিভির দর্শক শ্রোতাকে অভিনন্দন, ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম দেশের অর্থনীতি নিয়ে। আমরা বিভিন্ন সময় শুনছি বিভিন্ন অজুহাতে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন লোকের মারফতে দেশ থেকে অসংখ্য টাকা পাচার হয়ে যাচ্ছে, সেগুলো আনার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসলে এগুলো কার্যকর করে দেশে টাকা ফেরত আনতে পারলেই দেশে এগিয়ে যাবে দেশের অর্থনীতি এবং দেশের মানুষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।